স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ের মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। দুপুরে ময়মনসিংহে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ বাংলাদেশ ভারতের বর্তমান নাজুক সম্পর্ককে আবারও অস্থিরতায় ফেলে দিলেও আলোচনার পথ খোলা রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দুই দেশের বিশেষজ্ঞরা বলছেন, গত 5 দিনের ঘটনা দিয়েই দুই দেশের সম্পর্ককে নতুন করে বিচার করা যাবে না। তবে এ ধরনের উত্তেজনায় ক্ষতি হয় দুই দেশের সাধারণ মানুষেরই। গেল শুক্রবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। 6 জানুয়ারির পর কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারেও কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ। মোট 5টি পয়েন্টে বেড়া নির্মাণের অভিযোগ বাংলাদেশের। তবে প্রতিবাদের মুখে শনিবার বেড়া নির্মাণ বন্ধ হয়ে যায়। রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এ বিষয়ে উদ্বেগ জানায় ঢাকা। সোমবার দিল্লিতেও বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সাউথ ব্লক। এই পাল্টাপাল্টিতে কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে কতটা? বিশেষজ্ঞরা বলছেন, তলব মানেই তা নেতিবাচক নয়, খোলা রাখতে হবে আলোচনার পথও। আমাদের দেশে আবার তলব করাটাকে আবার নেগেটিভ হিসাবেই দেখে, নট নেসেসারিলি, কারণ এমনিতেই তো সাক্ষাৎ হয়, তখন তলব হয় না বলে হয়তো মনে হচ্ছে যে, কিন্তু সাক্ষাৎ হয় তখন তো অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়। তো এই জায়গায় আমার মনে হয় দুই দেশেই স্বাভাবিকভাবে চেষ্টা করছে সমস্যাটা যেন না বাড়ে। তবে এ ধরনের ঘটনায় তিক্ততা বাড়ে দুদেশের জনগণের মধ্যে, যা উদ্বেগের। এই ধরনের টানাপোড়েনে আসলে কোনো দেশের সরকার বা জনগণের কারো কোনো উপকার হয় না, বরং দুদেশের জনগণের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়ে যায়, যেটা ভবিষ্যতে আমাদের যে কোনো সম্পর্ক এগিয়ে নিতে খুব সহায়ক হবে না। ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুদেশকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। আজকের ডেটে যে কোনো রকম কনফ্লিক্টকে চেষ্টা করা হয় ডায়ালগের মাধ্যমে সলভ করে। ভারতবর্ষ বিং এ ভেরি রেসপন্সিবল পাওয়ার সবসময় চেষ্টা করবে কথাবার্তার মধ্যে দিয়ে যা যা কনফ্লিক্ট আছে এলওসি অর এলএসি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ সেটাকে সলভ করে নেওয়া, এবং আশা করা যেতে পারে বাংলাদেশ একটা দায়িত্বপূর্ণ দেশ হিসাবে তাতে প্রপারলি রেসপন্স করবে। এদিকে সীমান্তে আপাত উত্তেজনা কমলেও এখনও রয়েছে থমথমে পরিস্থিতি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বনাম বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান উর্মি। আপনি নিজেও জানেন, গতকাল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত বাংলাদেশের সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই। তাহলে কি ততদিন পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্কে এরকম দোলাচলেই থাকবে? সুরভি, দোলাচলে থাকবে কিনা আমি যদি আপনাকে রিপোর্টার হিসেবে আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমার মনে হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন অথবা তাদের ভাষায় এক ধরনের চেঞ্জ আমি দেখতে পেয়েছি। অর্থাৎ ভারতের প্রতি খুব কঠোর এরকমটি আমার মনে হয়নি। আপনি জানেন যে যেদিন আসলে প্রণয় ভার্মাকে সামন করা হলো বা তলব করা হলো গত রোববারে, সেদিনও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঠিক এটা সামন কিনা ডেকে পাঠানো কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছিলাম না। এমনকি আমরা এটা কি একেবারে তলব, জরুরি তলব, নাকি স্বাভাবিকভাবেই তাকে ডাকা হয়েছে, তিনি এসেছেন কলন করতে, সেই বিষয়টি নিয়ে এক ধরনের দোলাচল ছিল। কিন্তু সেই জায়গা পেরিয়ে আসলে এরপরে এই যে 150 মিটারের ভেতরে কাঁটাতার স্থাপন, ইন্টারন্যাশনাল যে ল আছে সেই ল ভঙ্গ করে, সেটি কিন্তু এক ধরনের ভারতের দিক থেকে মনে হচ্ছে যে এক ধরনের বোধহয়
তাদের কিছুটা পোক করার এক ধরনের প্রবণতা দেখা গিয়েছে। এবং দেখেন এই যে পাল্টাপাল্টি তলব, প্রথম রোববারে আমরা আমাদের ভারতীয় হাইকমিশনার যিনি রয়েছেন বাংলাদেশে প্রণয় কুমার ভার্মা, তাকে সামন করা হলো এবং সেখানে আমরা আমাদের উদ্বেগ জানালাম। ঠিক তার পরদিনই আমাদের যিনি অ্যাক্টিং হাইকমিশনার রয়েছেন তাকে সাউথ ব্লক ডেকে পাঠায় এবং আমি আপনাকে তারা মোট 4টা পয়েন্ট কিন্তু সেখানে বলেছে। পয়েন্টগুলো যদি আমি একটু আপনাকে উল্লেখ করি তাহলে বুঝতে সুবিধা হবে। খুব পরিষ্কার করে সেখানে বলা হচ্ছে, ইট ওয়াজ কনভেড দ্যাট উইথ রিগার্ড টু সিকিউরিটি মেজার্স অ্যাট দ্য বর্ডার ইনক্লুডিং অন ফেন্সিং, India observed all protocols and agreements between the two governments and between the border security force and border guard Bangladesh. অর্থাৎ তারা বলছে তারা এই সিকিউরিটির জন্য, সিকিউরিটি মেজার করার জন্যই এটা করছেন। এরপর বলা হচ্ছে যে ইন্ডিয়া রিট্রেটেড ইটস কমিটমেন্ট টু এনশিওরিং আ crime-free border by effectively addressing the challenges of cross-border criminal activities, smuggling, movement of criminals and trafficking. এবং 4 নম্বরে বলা হচ্ছে ইন্ডিয়া কনভেড ইটস এক্সপেকটেশন দ্যাট অল আর্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংস will be implemented by Bangladesh and that there will a cooperative approach to combating ক্রস বর্ডার ক্রাইমস। এখন দেখেন এই যেই বিষয়গুলি তারা বলছেন, স্মাগলিং থেকে শুরু করে বর্ডারের নিরাপত্তা, এগুলো তো নতুন কিছু না। হঠাৎ করে এরকম বর্ডারে গিয়ে নতুন করে ইন্টারন্যাশনাল ল ভঙ্গ করে তারা যেই বেড়াটা দিচ্ছে, এটা এক ধরনের পোকিংয়ের প্রবণতা বলে মনে হচ্ছে। যদিও আজকে আমি যেই একটু আগে আপনি যে প্রতিবেদনটি দেখালেন সেখানে কিন্তু বাংলাদেশ এবং ভারত দুদেশের যেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে আলোচনার পথ আসলে খোলা রাখতে হবে সবসময়, কারণ প্রতিবেশী দুই দেশের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। ফলে এতে আসলে এই একটা ঘটনা দিয়ে বা 5 দিনের এই ঘটনা দিয়ে সম্পর্ককে বিশ্লেষণ করে ফেলা যাবে না এবং সেই আলোচনা আমরাও চাই সংকটের সমাধান খুব দ্রুতই হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য। তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীবাসী, বাসাবাড়ি, রেস্টুরেন্ট, সিএনজি পাম্প এবং শিল্প প্রতিষ্ঠান। কোথাও নিরবচ্ছিন্ন গ্যাস মিলছে না। তিতাস বলছে উৎপাদন ও আমদানি থেকে পাওয়া গ্যাস চাহিদা পূরণ করতে পারছে না, ফলে তৈরি হয়েছে এই সংকট। এলএনজি আমদানি এবং অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়িয়ে প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি পূরণে চেষ্টা চলছে। রাজধানীর নাখালপাড়ার চিত্র এটি। প্রধান উপদেষ্টার কার্যালয় লাগোয়া এই এলাকার বাসিন্দারা আছেন তীব্র গ্যাস সংকটে। দিনের বেলায় তো দূর, রাতের কিছু সময় গ্যাস থাকলেও বেশিরভাগ সময় চুলা জ্বলে না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে রান্নার কাজ করেন অনেকে। যাদের সামর্থ্য নেই তাদের অর্ধাহারে দিন কাটছে আজকাল। ওই রাতে শুধু গ্যাস আছে, দিনে ভোরে চলে যায়, পাক করে খেতে পাচ্ছি না, বাচ্চাদেরকেও খাওয়াতে পাচ্ছি না। ভোরের বেলা উঠে রান্ধি, যেটুকু রাঁধতে পারে অতটুকু খাই। শীত আসছে, এখন আরো বেশি সমস্যা, গ্যাস থাকেই না। একই চিত্র হোটেল রেস্তোরাঁয়। গ্যাস থাকলেও তার চাপ এত স্বল্প যে তা দিয়ে চলে না রান্নার কাজ। বাধ্য হয়েই তারা ব্যবহার করছেন সিলিন্ডার গ্যাস, ফলে বিল গুনতে হয় দ্বিগুণ। ওই যে সকালে গ্যাসের চাপ কম থাকে কারণে সিলিন্ডার ব্যবহার করি, কিন্তু গ্যাসের বিল ঠিকই আসে। অনেক সিলিন্ডারে আবার এক্সট্রা 50,000 টাকা লাগে মাসে, 50 1 লাখ। মালিক আমাকে বেতন দিব না, গ্যাস আনবো না, কি করব, আমরা তো চলতে পারি না। আর পাম্পের এই লম্বা লাইন বলে দিচ্ছে গ্যাসের অবস্থা। গ্যাস পাম্পে চাপ কম থাকায় বিপাকে গ্রাহকরা। সিএনজি চালিত অটোরিকশা চালকরা সবচেয়ে বেশি বিপদে। গ্যাস না পেয়ে যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। ঠিকমতো প্রেশার পাইতো তাহলে 250 টাকার গ্যাস ঢুকতো বা 240 টাকা ঢুকতো, কিন্তু এখন প্রেশার কম, 180 টাকার গ্যাস ঢুকছে। 2 ঘন্টা 3বার যদি গ্যাস লয় 6 ঘন্টা, সারাদিন থাকে 12 ঘন্টা, 12 ঘন্টা মধ্যে 6 ঘন্টা যদি পাম্পে থাকি আর 3 ঘন্টা যদি জামে থাকি আর 3 ঘন্টা গাড়ি চলে আমরা কি করবো? 12টা পর্যন্ত যদি চালানোর কথা আছে, ওই জায়গায় 10টার সময় তো আমাকে গ্যাস পুরিয়া জায়গা। 7 PSI পাচ্ছি আমরা, সবসময় 15 থাকে। 6 মাস যাবত এই অবস্থায় গ্যাসের চাপ কম। এছাড়া গত 3 বছরে প্রায় 300% দাম বাড়ানোর পরও তীব্র গ্যাস সংকটে ভুগছে শিল্প খাত। পুরাটাই চলে নিজস্ব বিদ্যুৎ, আর নিজস্ব বিদ্যুৎটাই চলে গ্যাস লাইনের মাধ্যমে। গ্যাস লাইনগুলোতে যেই পরিমাণ প্রেশার থাকার কথা সেই পরিমাণ প্রেশার কিন্তু বরাবরই নাই। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। পেট্রোলে কিন্তু আমাদেরকে অ্যালোকেশন অনুযায়ী আমরা যেটা চেয়েছি 1950 মতো, সেটার এগেইনস্টে আমরা অ্যালোকেশন পেয়েছি হলো মাত্র 1550 বা সামান্য কিছু বেশি। তাহলে আমার ফ্র্যাঞ্চাইজে অলরেডি 400 মিলিয়ন গ্যাসের কিন্তু একটা শর্টেজ হয়ে গেছে।
সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। আমাদের ডিমান্ড তো হলো 3700 MMCFD, 2700 থেকে 2800 MMCFD দিতে পারি। এই জন্য আমাদের একটু ক্রাইসিসের মধ্যে যেতে হয়। ওয়াক ওভার এর দ্বারা 3 থেকে 10 MMCFD গ্যাস বেড়ে যায়। তো এরকম কাজটা আমরা এখন হাই প্রায়োরিটিতে কাজ করছি। মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘন্টায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংকট বেড়েছিল বলেও জানান তিনি। এই দুটো এফএসআরইউর ক্ষেত্রেই একটা বাৎসরিক মেইনটেনেন্সের একটা বিষয় জড়িত। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এবছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। এ নিয়ে দেরি হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে। একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের বিচার অগ্রাধিকার পাবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে বিএনপি। সোমবার দলের নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন দলের মহাসচিব। বলেন, যুগপৎ আন্দোলনে থাকা সবাই দ্রুত নির্বাচনের পক্ষে। এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, তড়িঘড়ি করে স্বৈরাচারের বিচার করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। রাজনৈতিক সরকার এলেও এর বিচার করবে। কথা বলেন জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র নিয়েও। আমরা একটা ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছে যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ, যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে, তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি? বাজারে দামের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে বেশ কিছু পণ্য সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়ানোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দ্রব্যমূল্যের ক্রমাগত যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। ভারতের সাথে হওয়া চুক্তি জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউএনডিপি সদস্যদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেন, ইউএনডিপির কাছে প্রযুক্তিগত সহযোগিতা চাওয়া হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয় 10 দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে তারা আবারও দেখা করবেন। এই সময়ের মধ্যে তারাও যোগাযোগ রাখবেন। এছাড়া আইটি, হার্ডওয়্যার ও সফটওয়্যার SDD গোলের পরিধি অনুযায়ী সহযোগিতা করবে বলে জানায় সংস্থাটি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ। চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন, সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। ইলেকশন প্রসেসের বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। সেই সহযোগিতা প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন। এবছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন চিফ রিপোর্টার জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আমরা প্রতিবেদনেই দেখছিলাম বিএনপি বলেছে আগস্টের মধ্যে দিতে হবে নির্বাচন, না হলে সংকটের আশঙ্কা রয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী কিন্তু আগাচ্ছে ইসি। এখানে কি ইসির আরও আলোচনার প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর সাথে? আপনার ব্যাখ্যা জানতে চাচ্ছি।
বিষয়টি ঠিক আজকে থেকে না, এর আগের যে প্রেক্ষাপটগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেদিকে যদি আমরা একটু দেখি যে শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পর অর্থাৎ আগস্টের 5 তারিখে ছাত্র জনতার যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সারা দেশের মানুষ, বিশেষ করে যে ভোটাররা গত 3টি একতরফা নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা কিন্তু আঙ্গুলের ছাপে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার জন্য অধীর অপেক্ষায় আছে। সেই কথাটি বিএনপিও বলে আসছে, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেটি বলা হয়েছে। এবং প্রধান উপদেষ্টা ডিসেম্বরের 16 তারিখে যেটি জাতিকে বলেছেন যে নির্বাচন 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি সময়ে হবে। সেই ঘোষণার একদিন পরে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন তারা নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরের 26 তারিখে তিনি তার যে এলাকা সেখানে জনসভা করেছেন। সেই জনসভায় তিনি একটি বার্তাও দিয়েছেন যে দেশের মানুষ নির্বাচনমুখী, নির্বাচন চায়, বিশেষ করে ভোটাররা নির্বাচন চায়, কারণ দেশে এবং দেশের বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র নির্বাচনকে পেছানোর জন্য। এই পর্যায়ে আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই যে আগামীকাল বুধবার আপনি নিশ্চয়ই জানেন প্রতিবেদন জমা দেবে সংবিধান সংস্কার কমিশন এবং বলা হচ্ছে এতে নানা সুপারিশও থাকবে, সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? বিএনপি কিন্তু বরাবরই একটি কথা বলে আসছে যে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার তাকে গুরুত্ব দিয়ে সংস্কার করা উচিত, এবং যেহেতু সবার প্রত্যাশার জায়গায় রয়েছে আগামী ভোট অর্থাৎ পরবর্তী যে ভোটটি হবে তাকে গুরুত্ব দিয়েই সংস্কার করা উচিত, এবং পরবর্তী যে সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে সেগুলো যে ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার সেগুলো করবে, এরকমটি তারা বলছে। এবং নির্বাচন কমিশনের যে সংস্কারের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে বা দেওয়া হবে, বিএনপির তরফ থেকে যেটি বলা হচ্ছিল যে সব রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই যাতে সংস্কার করা হয়, কারণ নির্বাচন বা ভোট তো ভোটাররা দেবেন, তবে এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ রয়েছে, তারাও স্টেক হোল্ডার, তাদের সবার মতামতের ভিত্তিতে যদি একটি সংস্কার করা হয়, একটি সুষ্ঠু ভোটের প্রক্রিয়া তৈরি করা হয়, তার পক্ষে বিএনপি ছিল। আপনাকে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই বিএনপি তার যে সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে লিয়াজো বৈঠক করছে শুধুমাত্র ভোটকে কেন্দ্র করেই, কিভাবে একটি ভোট করা যায় কিংবা ভোটের প্রস্তুতি নেওয়া যায় সেই রকমের প্রস্তুতি তাদের চলছে। এবং এই সব কিছু কিন্তু একটি আনুষ্ঠানিকতার উপরে নির্ভর করছে, ভোটের আনুষ্ঠানিকতা। এবং তাদের দাবি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার কিংবা এই সরকারের পক্ষ থেকে একটি ভোটের সুস্পষ্ট রোডম্যাপ যাতে ঘোষণা করা হয়। তারই আজকে আমরা দেখলাম বিএনপি কিন্তু এর আগে নির্বাচন চেয়েছে, বাট এত সুস্পষ্টভাবে এই বছরের মাঝামাঝি নির্বাচন তারা কিন্তু আজকেই সুস্পষ্টভাবে নির্বাচনের তারিখের কথাটিও যদি বলা যায় যে জুলাই আগস্ট তারা একেবারে নির্ধারিত বা নির্দিষ্ট করেই বলেছে। তো এর মধ্য দিয়ে তারও একটি বার্তা দিয়েছে তাদের মধ্যে নির্বাচনের প্রস্তুতি রয়েছে, এবং তারা বলছে যে সমস্ত কিছু এই সরকারের দিক থেকে যদি একটি ইতিবাচক সাড়া আসে, নিশ্চয়ই একটি সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারেনি গত 3টি নির্বাচনে সেই অধিকারটুকু তারা ফিরে পাবে। এখন দেখার বিষয়ে সময় কি বলে। জাকারিয়া আহমেদ, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলার যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। খালাস পেয়েছেন আরও 4 জন। এর আগে একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পাওয়ায় বাবরের কারামুক্তিতে আর বাধা নেই বলেও জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করে 10 ট্রাক অস্ত্রের চালান। এই ঘটনায় বন্দরনগরী কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। আলোচিত এই মামলার তদন্ত শুরু হয় বিএনপি সরকারের সময়। পরবর্তীতে 1-11 সরকারের সময় মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার। 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নতুন করে শুরু করে তদন্ত। তখন অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চূড়ান্ত বিচারে অস্ত্র চোরাচালানের মামলায় লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আর অস্ত্র আইনের মামলায় একই আসামিদের দেয়া হয় যাবজ্জীবন।
বিচারিক আদালতের রায়ের পর আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। মঙ্গলবার অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৫ জন। এই মামলায় খালাস পেয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মহসিন তালুকদার, জনাব একেএম এনামুল হক এবং জনাব রাজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন। এই ৫ জন খালাস পেয়েছেন। আইনজীবী জানান, বাবরের বিরুদ্ধে আনা 2টি অভিযোগে ভিত্তিহীন মনে করছে আদালত। ৭৮ দিন রিমান্ডে থাকার সময় জোর করেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেনি রাষ্ট্রপক্ষ। এই ৭৮ দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন। তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। 10 ট্রাক অস্ত্র চোরাচালানের 2টি মামলাতেই উচ্চ আদালত থেকে খালাস পাওয়ায় লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে 22 বছর পর মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রনেতা ও বরিশাল 2 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আক্তার এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় ছিলেন না তিন্নির পরিবারের কেউ। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সৈয়দ আবু জাফর রিজভী বলেন, রায়ে ন্যায় বিচার পাওয়া যায়নি। রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আদালতের রায়ে সন্তোষ জানিয়েছেন আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন। গণরুম, গেস্ট রুম ছিল ছাত্রলীগের কালচার। কেউ তা ফিরিয়ে আনতে চাইলে সাধারণ শিক্ষার্থীরা ছাড় দেবে না, এমন হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। গত 2 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পরিচিতি সভার অডিওকে গেস্ট রুম কালচার হিসেবে প্রচার করলেও তা ভুল বলে দাবি করেছেন তারা। গত শুক্রবার রাতে এফআর হলের 2023-24 বর্ষের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের নেতাদের বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। এই ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম কালচারে ফিরিয়ে আনার চেষ্টা বলে আলোচনায় আসে। পার্টিতে উপস্থিত থাকা স্যার এফআর হলের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দাবি ছড়িয়ে পড়া অডিও অনুষ্ঠানের কিছু অংশ মাত্র। দাবি শিক্ষার্থীরা জানে কিভাবে যে গণরুম গেস্টরুম কালচার, এই ধরনের কালচারকে প্রতিহত করতে হয়। গণরুম যদি আপনারা নিয়ে আসতে চান তাহলে আপনাদের ডাকসু দেওয়ার দরকার নাই। আমরা কখনোই চাইবো না এই গেস্টরুম কালচার আমাদের মাঝে আবার ফিরে আসুক। হলটি ছাত্রদলের নেতাদের অভিযোগ, তুচ্ছ বিষয় নিয়ে মব তৈরির চেষ্টা করছে একদল শিক্ষার্থী। এখানে গেস্টরুম নামক যে শব্দ উচ্চারিত হচ্ছে তেমন কোনো কথা সেখানে ছিল না। সেখানে কাউকে জোর করেও আনা হয়নি, সেখানে আমাদের ব্যক্তিগত উদ্যোগেও করা হয়নি। তারা চেয়েছে এবং আমরা সেটা মেটানোর চেষ্টা করেছি, ছোটো ভাইদের আবদার মেটানোর চেষ্টা করেছি। কিছু শিক্ষার্থী আমাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে। এটা অ্যাকচুয়ালি একটা মব কালচার। আমরা কি করেছি অ্যাকচুয়ালি সেই ঘটনাটা জানা উচিত। এটা কি আদৌ গেস্টরুম কালচারের সাথে রিলেটেড কিনা। এ নিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার নেতারাও ডাকসু গঠনতন্ত্রের সংস্কার নিয়ে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে গণরুমের বিলুপ্তি হয়েছে, গেস্ট রুমের বিলুপ্তি হয়েছে। যদি ডাকসু অন টাইমে হয়, ডাকসু দ্রুত সময়ের মধ্যে হয়, নিয়মিত ডাকসু হয়, তাহলে যেটা দেখা যাবে যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করতে চাবেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ, তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবে এবং বাজে কালচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রায়হান কবির, ডিবিসি নিউজ, ঢাকা। এ পর্যায়ে দেখবেন এক্সপো গ্রুপ নিবেদিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের মোবারক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মেয়ের জন্য চিপস কিনতে গিয়ে রাজধানীর রায়েরবাগে পুলিশের গুলিতে নিহত হন তিনি। এখনও বাবার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে ছোট্ট শিশু আদিবা। আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। সহযোগিতার পাশাপাশি জড়িতদের বিচারের দাবি স্বজনদের। 7 বছর বয়সে বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেলে মা ও 7 মাস বয়সী ছোট ভাইয়ের দায়িত্ব নেন মোবারক হোসেন। স্ত্রী সন্তান সহ তাদেরকে নিয়ে রায়েরবাগের আপন বাজারে ভাড়া বাসায় থাকতেন। একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করে চলত তার সংসার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19শে জুলাই জুমার নামাজের পর 2.5 বছর বয়সী শিশু আদিবার জন্য চিপস আনতে যান মোবারক। বাসার নিচে নামতেই পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন মাটিতে। ছোট ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে, কিন্তু চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন ডাক্তার। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জুমার নামাজ পড়ে বাসায় আসছিল, আইসা খাওয়া দাওয়া কইরা পরে ওই কইতেছে যে আবু চিপস কামু, তো বাসার নিচে আমি চিপস লয়ে গেই, এই সময় গুলাগুলির ভিতরে পরে গুলি খায়। যে তো আমার মাই আছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, সরকার যে আবেদন করি যে আমার মায়ের ভবিষ্যৎটা লাগিয়া সহযোগিতা করে। মরদেহ দাফন শেষে রায়েরবাগ থানায় মামলা করতে যান পরিবার, কিন্তু দেখেন উল্টো পুলিশই মামলা দিয়ে রেখেছেন মোবারকের নামে। মামলা না করেই ফিরে আসেন স্বজনরা। এখন সরকারের কাছে সঠিক বিচারের দাবি মোবারকের পরিবারের। আমার বহুত কষ্ট করে দুইটা ছেলেরে আমি মানুষ করে পর্যায়ে গেছে, আমার প্রতি গুলি খায় মারা যায়। আমি সরকারের বিচার চাই। এরই মধ্যে পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। বিএনপি এবং জামাত ইসলাম এই বাংলাদেশের পক্ষ থেকে এই পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা চলমান আছে। শহীদ পরিবারকে সহযোগিতার পাশাপাশি কর্মসংস্থানের আশ্বাস জেলা প্রশাসনের। শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, আহতদের যে সমস্যাগুলো এগুলো আমরা তালিকাভুক্ত করেছি এবং তাদের জন্য কর্মসংস্থান যাতে করা যায় সে বিষয়ে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি মোবারকের পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এ পর্যায়ে জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে শীতের গল্প। বেশ কয়েকদিন পর পঞ্চগড়ে আবারও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে জেলার সড়ক মহাসড়ক। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে। হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতা 99%। কনকনে ঠান্ডায় কাজে বের হতে বিড়ম্বনায় পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তবে শীত বা কুয়াশা যাই থাকুক না কেন থামছে না জনজীবন। ছিন্নমূল মানুষদের সহায়তায় কার্যক্রম অব্যাহত রেখেছে সরকারি ও বেসরকারি সংগঠনগুলো। এদিকে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কুয়াশা ও বাতাসের প্রভাব তেমন না থাকায় স্বাভাবিক রয়েছে জনজীবন। তবে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগী, বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া ও ঠান্ডাজনিত জ্বরে। খেলার প্রসঙ্গ, বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানো এস.এম. রানার অবাধ বিচরণ তুলেছে সমালোচনার ঝড়। সম্প্রতি সিলেটে বিসিবি সভাপতির সাথে দেখা যায় নারায়ণগঞ্জের শামীম ওসমানের সহচর রানাকে। শুধু তাই নয়, মিরপুর স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সেও দেখা গেছে তাকে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জের ওই রানা। এস.এম. রানা আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ ক্লাবের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আছে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ছোড়ার। তার নামে আছে মামলাও। ছিলেন নারায়ণগঞ্জের অলিখিত মাফিয়া শামীম ওসমানের ঘনিষ্ঠজন। হঠাৎ এই রানা আলোচনায় আসার নেপথ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সম্প্রতি সিলেটে বিসিবি সভাপতির সাথে দেদারসে ঘুরে বেড়াতে দেখা গেছে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এস.এম. রানাকে। শুধু তাই নয়, বিপিএল চলাকালীন মিরপুরের ভিআইপি বক্সেও ফারুক আহমেদের সাথে দেখা যায় তাকে। গুঞ্জন আছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে এস.এম. রানার। তারই সুবাদে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ছোড়ার মামলা থাকার পরও বিসিবি সভাপতির সাথে এভাবে অবাধ বিচরণ। কদিন আগেই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছিলেন, বিসিবিতে মধু খেতে ঝাঁকে ঝাঁকে খারাপ মৌমাছি আসে। তারই অংশ এই এস.এম. রানারা। কোথাও মধু আছে, সব মৌমাছি এসে উড়ে চলে আসে। তো ক্রিকেট বোর্ডে সবাই জানে যে অনেক মধু আছে এখানে। তো আলটিমেটলি সবাই এখন ক্রিকেট স্পোর্টস অর্গানাইজার, ক্রিকেট অর্গানাইজার। এখন আপনি দেখবেন ডানে বামে স্পোর্টস অর্গানাইজার ভরা পাবেন, সবাই স্পোর্টস অর্গানাইজার। নাজমুল হাসান পাপন অধ্যায়ের পর 21 আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। তারপর থেকে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে ফারুক আহমেদের বিসিবি, যেখানে নতুন সংযোজন বিসিবি সভাপতির সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ছোড়া এস.এম. রানার এমন চলাফেরা। মামলা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।
সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।